রমাকান্ত একজন ধাবাওয়ালা ছিল। ওর ধাবা হাইওয়েতে ছিল, সেই জন্য সব সময় গ্রাহকদের ভিড় লেগে থাকতো। দাদা, একটা ঘুগনি লুচি, একটা পোলাও আর একটা খিচুড়ি দাও, একটু তাড়াতাড়ি দাও। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। রমাকান্ত অনেক বেলা অবধি নিজের ধাবাতে কাজ করত, আর অনেক রাত্রিবেলা যখন ও বাড়ি ফিরত তখন তার মেয়ে নীলিমা তার জন্য অপেক্ষা করত। তুই এখনো ঘুমোসনি? আজ অবধি কখনো এরকম হয়নি যে তোমাকে খাবার না খাইয়ে আমি ঘুমিয়ে পড়ি। এখন অবধি তো নয়, কিন্তু এর পরে তো হতে পারে। আর এরকম কেন বলো? কারণ আমি তোর বিয়ের জন্য একটা সম্বন্ধ দেখেছি। না বাবা, আমি বিয়ে করতে চাই না এখন। সব মেয়েরাই এরকমটাই বলে, কিন্তু নিজের শ্বশুর বাড়ি যাওয়ার পর নিজের বাবা মাকেই ভুলে যায় হয়তো, কিন্তু আমি ওই মেয়েদের মতো নই। বাবা, তুমি কি এমন কোনো ছেলে খুঁজতে পারবে না যে আমাদের সাথে এসেই থাকবে? ঘর জামাই যাই তোমার মেয়ের। মা, মেয়েরা তো বিয়ে করে অন্য বাড়িতে যাবে, এটাই তো সংসারের নিয়ম, আর এটাই সঠিক। মানে তুমি আমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে চাও? একদমই না, কিন্তু তোর বিয়েটাও তো আমাকে দিতে হবে। আমি তো তোর জন্য এমন একটা ছেলে খুঁজছি যে তোর এত বেশি খেয়াল রাখবে যে আমাদের কথা তোর মনেই পড়বে না, দেখিস। কি বাবা তুমিও? আরে তোমাদের দুজনের হয়ে গেলে গিয়ে খাবার খেয়ে নাও, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। রমাকান্ত নিজের মেয়েকে খুব ভালোবাসত, কিন্তু এটাও সত্যি ছিল যে খুব তাড়াতাড়ি ওর মেয়ের বিয়ে হয়ে যাবে। আর এখন রমাকান্ত আরও অনেক সময় অবধি ধাবাতে কাজ করতে শুরু করলো। কি হয়েছে মালিক, আজকে এত দেরি হলো যে? তাও ধাবাটা বন্ধ করনি? দেরি তো হয়েই গেছে, ভাবছি আরও কয়েকজন গ্রাহকের পেটটা ভরে দিই। এমনিতেও মেয়ের বিয়ের জন্য অনেক টাকা পয়সা লাগবে। ঠিক আছে মালিক, ছোট মালকিনের বিয়ে খুব ধুমধাম করে দেব আমরা। একদম। রমাকান্তের চাকররাও তার সাথ দিল, আর ওরাও ওভারটাইম করতে শুরু করলো। 1 মাস পর নীলিমাকে দেখতে ছেলের বাড়ির লোকেরা এলো, আর ওরা নীলিমাকে পছন্দ করে ফেলল। 2 মাস পরে একটা শুভ লগ্ন আছে, এদের দুজনের বিয়ের জন্য অতি উত্তম, বুঝতে পেরেছো? ঠিক আছে পণ্ডিত মশাই। সবাই খুশি ছিল, নীলিমার বিয়ে পাকা হয়ে গেছিল। রমাকান্ত এদিক ওদিক থেকে টাকা জোগাড় করতে লাগলো। ও এটা চাইতো না যে তার মেয়ের বিয়েতে কোনো রকমের কমি থাকুক, কিন্তু একদিন যখন ও তাড়াহুড়োয় হাইওয়ে রোড ক্রস করছিল, তখনই একটা ট্রাক এসে ওকে ধাক্কা মেরে দেয়, আর ও ওখানেই মরে যায়। বাবা, যেই বাড়িতে বিয়ে হওয়ার কথা ছিল ওই বাড়িতেই বাবার মৃত্যু হয়ে গেল। সরিতা আর নীলিমার জীবন একদম শেষ হয়ে গেল। কিছুদিন পর কিশোর রমাকান্তের বাড়িতে এলেন। বৌদি, রমাকান্ত দাদা আমার কাছ থেকে 2 লক্ষ টাকা ধার নিয়েছিল, বলেছিল যে মেয়ের বিয়ের পরে আমি টাকাটা শোধ দিয়ে দেব, কিন্তু এখন তো সে আর বেঁচে নেই, তাহলে আমার টাকা কে শোধ দেবে? উনি আমাকে এই ব্যাপারে কিছুই বলেননি দাদা। সেসব আমি জানি না, এখন এটা বলো যে আমার টাকা কে শোধ দেবে? আমি ফেরত দেব। আমার বাবার সমস্ত ঋণ আমিই চোকাবো। আপনি ব্যাস আমাকে 6 মাসের সময় দিয়ে দিন। ঠিক আছে মা, আমি 6 মাস পর আবার ফিরে আসব, তখন কিন্তু আমার টাকা চাই, বলে দিলাম। সরিতা নিজের মাথা ধরে কাঁদতে শুরু করলো। মা, তুমি চিন্তা করো না, কিন্তু এই ঋণ কি করে শেষ করব? কাজ করে আমি বাবার ধাবা চালাবো। তো সোনা, তুই কি করে এসব করবি? করে ফেলবো মা, বাবা আছে তো আমার সঙ্গে। আর পরের দিনই নীলিমা ধাবায় পৌঁছে গেল। কাকু, আজ থেকে আমি ধাবা সামলাবো। ঠিক আছে মা, তোমার বাবা আমাদের জন্য অনেক কিছু করেছেন, আমরা সবাই তোমার পাশে থাকবো মা। আপনার কাছে এটাই আশা ছিল। ধাবায় গাড়ি দাঁড়াতে লাগলো, আর লোকেরা খাবার খেতে আসতে লাগলো।
নীলিমা সবার অর্ডার আর পয়সা নিত। সকাল থেকে রাত অবধি ও ধাবাতেই কাজ করত। ধাবা বন্ধ করার সময় নীলিমা হিসেব করল, আজ তো শুধু ৩,০০০ই হয়েছে, যা দিয়ে শুধু ১,৫০০ টাকা রোজগার হয়েছে। এরকম চললে তাহলে আমি কিশোর কাকুর টাকা কি করে দেব? হে ভগবান, আমার সাহায্য করো। পরের অনেক দিন পর্যন্ত নীলিমা সকাল থেকে রাত অবধি কাজ করতে লাগল, আর যা রোজগার সে করত তা কমই ছিল। ও একদম সন্তুষ্ট হল না। অনেক দিন কেটে গেল। এক রাত সমস্ত চাকররা চলে যায় আর নীলিমা ধাবা বন্ধ করছিল। তক্ষুনি ওখানে একজন বয়স্ক সাধু এলেন। মা 2 দিন ধরে কিছু খায়নি, যদি কিছু খাবার থাকে দাও না। আসুন, বসুন। কিন্তু মা, আমার কাছে তো তোমাকে দেবার জন্য টাকা নেই। কোনো ব্যাপার না। নীলিমা কিচেনে গেল। তখন ওখানে সবজি ছিল কিন্তু রুটি ছিল না। নীলিমা দেখল যে রুমালি রুটির আটা মাখা আছে। ও সঙ্গে সঙ্গে উনুন জ্বালালো আর 2টো রুটি উনুনের বানিয়ে দিল আর সবজির সাথে ওই সাধুকে দিয়ে দিল। ওই সাধু খুব ক্ষিধার্ত ছিলেন। খাবার দেখতেই উনি খেতে শুরু করলেন। যখন ওনার খাবার শেষ হলো তখন উনি হাত ধুলেন। ধন্যবাদ মা, তুমি একজন ক্ষুধার্তর পেট ভরিয়েছ। ঈশ্বর তোমার সবসময় মঙ্গল করবে। আমি ঈশ্বরের কাছে তোমার জন্য প্রার্থনা করব। আমার জন্যে নয়, আমার বাবার জন্য প্রার্থনা করুন। উনি এখন এই দুনিয়াতে নেই। সঙ্গে সঙ্গেই ওই সাধু নীলিমার অতীতের ব্যাপারে জানতে পারলেন। তুমি খুব সাহসী মা, আর তোমার এই সংগ্রামে আমি তোমাকে সাহায্য করব। যে কলসিতে তুমি রুটিটা বানিয়েছ না, সেই কলসিটা আজ থেকে জাদু কলসি হয়ে যাবে। যে ওই কলসিতে বানানো রুটি খাবে সে নিজেকে আর 2টো না খেয়ে আটকাতে পারবে না। আর তুই দেখিস তারপর থেকে তোর কি রকম উন্নতি হয়। নীলিমা ওই সাধুর আশীর্বাদ নিল আর সাধু বাবা ওখান থেকে চলে গেলেন। আর নীলিমা ধাবা বন্ধ করে নিজের বাড়ি চলে এলো। পরের দিন সকালে নীলিমা ধাবা খুলল আর রোজকার মতো গ্রাহকও আসতে লাগলো। একজন গ্রাহক রুমালি রুটি অর্ডার করল। আর একটা কলসি রুটি। ও দ্বিতীয়টাও খেয়ে ফেলল। আর একটা দাও। আরে ভাই, তুই এটা নিয়ে 3 নম্বর খাচ্ছিস। আরে কি আর করি বলতো, এত ভালো কলসি রুটি আমি জীবনেও খাইনি। তুই একটা খেয়ে দেখ না। আর তারপর কি ছিল, যেই ওখানে রুমালি রুটি খেত সবাই বারবার অর্ডার করতে লাগলো। উনুনে সারা দিন শুধু রুটিই বানানো হচ্ছিল। রাত্রিবেলা যখন নীলিমা পয়সা গুনল তখনও আশ্চর্য হয়ে গেল। একই দিনে ওর রোজগার 10 গুণ বেড়ে গেছিল। আজকের রোজগার 15,000। ও খুশি খুশি বাড়ি পৌঁছলো আর নিজের মাকে সবকিছু বলল। সোনা, কিন্তু এরকম কি করে হলো? মা, এই সব কিছু হয়েছে সাধু বাবার আশীর্বাদে। ওনার কারণেই ওই উনুন জাদুই উনুন হয়ে গেছে। এখন তাড়াতাড়ি বাবার ঋণ চুকিয়ে দেব। ভগবানের অনেক অনেক ধন্যবাদ। এখন নীলিমা খুশি ছিল। ও আনন্দের সঙ্গে ধাবাতে কাজ করত। 1 মাস পর কিশোরজি নীলিমার ধাবাতে এলেন। মা, তোমার মনে আছে তো 1 মাস হয়ে গেছে কিন্তু। হ্যাঁ কাকু, মনে আছে। নীলিমা ড্রয়ার থেকে 2 লাখ টাকা বার করলো আর কিশোরজিকে দিয়ে দিল। এই নিন আপনার টাকা। এত তাড়াতাড়ি? মা, এত তাড়াতাড়ি এত পয়সা তুমি কোত্থেকে রোজগার করলে? ভগবানের আশীর্বাদে। নীলিমা কিশোরজির কানে জাদুই উনুনের খবরটা বলে দিল। আর তখন থেকেই ধাবা চলছে আর রোজগারও বেড়ে গেছে। খুব ভালো মা, তুমি এইভাবেই উন্নতি করতে থাকো। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে। কিশোর নীলিমাকে আশীর্বাদ দিয়ে ওখান থেকে চলে যান, কিন্তু ওর মনে পাপ ছিল। রাত্রিবেলা যখন ধাবা বন্ধ হলো তখন কিশোর ওই জাদুই উনুন চুরি করার জন্য সেখানে এলো। কিন্তু যখনই ও মটকায় হাত দিল তখনই মটকা গরম হতে লাগলো। আর ওটা এত গরম হয়ে গেল যে সেটা লাল হয়ে গেল আর কিশোরের হাত পুড়ে গেল। আমার হাত, আমার হাতটা। কিশোর নিজের লোভের শাস্তি পেয়ে গেল।
ও সেই জাদুই উনুন থেকে মটকাও চুরি করতে পারল না, আর ওর দুটো হাতও পুড়ে গেল। তাই তো বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। গৌরব রেল স্টেশনের বাইরে আলু পরোটা বানানোর বিজনেস করত। গরম গরম ফুলকপি আলুর পরোটা খেয়ে যান। গৌরবের বাড়িতে ওর মা, মেয়ে আর বউ ছিল। গৌরব সকাল থেকে বিকেল অবধি পরিশ্রম করত, কিন্তু তা সত্ত্বেও নিজের গরিবি দূর করতে পারছিল না। শোনো না, আলু পরোটা বানানোর জন্য না অনেক জিনিসের দরকার পড়ে। তুমি একটা কাজ করো, তুমি সাধারণ পরোটা বানিয়ে বিক্রি করো, যাতে আমাদের খরচা কম হবে আর রোজগারও অনেক বেশি হবে। না, আমি এটা করতে পারবো না। সাদা পরোটা খেতে কেউ ভালোবাসে না, বুঝেছো? আর বাবাও তো ফুলকপি আর আলুর পরোটাই বিক্রি করতো, সেজন্য আমিও তাই করব। গৌরবের কাছে অনেক রকমের গ্রাহক আর ওদের অনেক রকমের ডিমান্ড থাকতো। শোনো ভাই, আমার পরোটাতে একটু ফুলকপি আর আলু বেশি করে ভরে দিও। আর আমার একটু পরোটার সাথে তরকারিও লাগবে। আমাকে পরোটার সাথে একটু আচার দিও। আমার পরোটার সাথে দই লাগবে। গৌরব কখনো কখনো গ্রাহকদের ডিমান্ড শুনে অস্থির হয়ে পড়ত। আপনার যদি পরোটার সাথে তরকারি চাই, তাহলে আলাদা করে টাকা দিতে হবে। আমি আলাদা করে টাকা দেব না। দেখতে পাচ্ছ তোমরা সবাই, এই গৌরব তো তরকারির জন্য আলাদা করে টাকা চাইছে। চলো চলো, আমরা এখানে আর খাবার খাবো না। আরে শোনো, তোমরা সবাই কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও। একদিন গৌরব খুব নিরাশ হয়ে বাড়ি ফেরে। কি হলো? পরোটা খাওয়ার গ্রাহক দিনের পর দিন কম হয়ে যাচ্ছে। গ্রাহকরা টাকাও দিতে চাইছে না, কিন্তু ওদের পরোটার সাথে তরকারি, দই, আচার সব কিছু চাই, বুঝতে পেরেছো? চলো কোথাও বাইরে গিয়ে ঘুরে আসি, একটু মুড ফ্রেশ হয়ে যাবে। আমাদের কাছে অত টাকাও নেই যে কোনো ট্যুরিস্ট প্লেসে আমরা ঘুরতে যেতে পারি। তোমার বাড়ি থেকেই বরং একটু ঘুরে আসি। গৌরব নিজের শ্বশুর বাড়িতে ঘুরতে গেল, যেটা একটা গ্রামে ছিল। রাস্তায় গৌরব আর ওর বউয়ের তেষ্টা পেল। ওরা কোথাও ঝর্ণার আওয়াজ শুনতে পেল। এই ঝর্ণার শব্দটা পূর্ব দিক থেকে আসছে। গৌরব আর ওর বউ পূর্ব দিকে যেতে লাগলো। জঙ্গলের পেছনে ওরা একটা ঝর্ণা দেখল। এই ঝর্ণাটা দেখতে তো দারুণ। গৌরব আর ওর বউ মন ভরে জল খেয়ে তেষ্টা মেটালো আর হাত পাও ধুয়ে নিল। যখন ওরা যাওয়ার জন্য তৈরি হলো, তখন ওরা কারোর আওয়াজ শুনতে পেল। এই আওয়াজ ঝর্ণার পেছন থেকে আসছে। ঝর্ণার ভেতরে ঢুকে দেখতে হবে, তবেই বোঝা যাবে যে ওপারে কে রয়েছে। কিন্তু ঝর্ণার ভেতরে ঢোকাটা বিপজ্জনকও হতে পারে। না না না, এটা কোনো রকমের জাল হতে পারে। তখনই ঝর্ণা থেকে একটা আওয়াজ আসে। না না, এটা কোনো জাল নয়। আমাকে সাহায্য করো, আমি একজন সাধু। আমাকে এখান থেকে মুক্তি দাও। ঝর্ণার ভেতরে আমাকে যেতেই হবে। আমি যদি ওখানে বন্দি থাকতাম, তাহলে আমি কি এটা চাইতাম না যে আমায় কেউ মুক্তি করুক? গৌরব ঝর্ণার পাড়ে গেল। ও দেখতে পেল একজন সাধুকে কাঁটাদার লাঠির সঙ্গে বাঁধা আছে। সাধুর পিঠ থেকে রক্ত ঝরছিল। তুমি কে, আর এখানে কি করে চলে এলে? আমি সবকিছু বলবো, আগে তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও। গৌরব দড়ি কেটে দিল আর সাধু আজাদ হয়ে গেলেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি একজন সাধু, আর আমার কাছে কিছু অদ্ভুত শক্তি আছে। আমি মানুষের ইচ্ছা পূরণ করতে পারি। যে কয়েকজন আমার সুযোগ নিয়ে বাজে কাজ করার জন্য চেষ্টা করেছিল, যখন আমি ওদের কথা না শুনি, তখন ওরা আমাকে এই ঝর্ণার পেছনে বন্দি করে দেয়। তোমার কাছে যখন অদ্ভুত শক্তি রয়েছে, তখন তুমি নিজেকে কেন রক্ষা করতে পারোনি? আমি আমার শক্তির প্রয়োগ নিজের জন্য করতে পারি না। আচ্ছা সাধু বাবা, আমি এখন আসছি। আমাকে শ্বশুর বাড়ি যেতে হবে, আর দেরিও হয়ে যাচ্ছে। আরে তুমি খালি হাতে কেন যাচ্ছ? তুমি আমাকে সাহায্য করেছো, তুমি বলো আমি তোমায় কি সাহায্য করতে পারি। তোমার যদি কোনো ইচ্ছা থাকে তাহলে বলো আমায়। না সাধু বাবা, আমি আসলে খেটে খুঁটে আমার জীবনে কিছু একটা করতে চাইছি। সাধু গৌরবের কাজে অনেক খুশি হল, আর উনি মনে মনে গৌরবকে আশীর্বাদ দিলেন। গৌরব নিজের শ্বশুর বাড়ি থেকে ফিরে আসার পর আবার আলু পরোটার বিজনেস শুরু করে দিল। আসুন, গরম গরম ফুলকপি আলুর পরোটা খেয়ে যান। আসুন আসুন। গ্রাহক আবার অনেক রকমের ডিমান্ড করতে লাগলো। আরে ভাই, পরোটার সাথে আমার তরকারিও লাগবে। তরকারি তো আর নেই। তক্ষুনি হঠাৎ করে ওই পরোটার থালায় একটা সবজির বাটি রয়ে গেল। আমার পরোটার সাথে দই লাগবে। আমার কাছে দই নেই।
আর তক্ষুনি ওই পরোটার থালায় এক বাটি দই চলে এলো। আমার পরোটার সাথে আচার লাগবে। আমার কাছে আচার নেই। এটা বলা মাত্রই ওই প্লেটে আচারের বাটি চলে এলো। সমস্ত লোকেদের মাথা ঘুরে গেল। এসব হচ্ছেটা কি? আমি তো এদেরকে তরকারি, দই আর আচার দিইনি। তাহলে এদের প্লেটে এসব চলে এলো কোত্থেকে? তক্ষুনি ওখানে ওই সাধু বাবা এলেন, যাকে গৌরব ঝর্ণার পেছনে গিয়ে আজাদ করেছিল। বাচ্চা, আমাকে দুটো পরোটা দাও তো, তরকারি, আচার আর দই দিয়ে দিও। এইটুকু বলে সাধু অদৃশ্য হয়ে গেলেন। গৌরব বুঝতে পারল যে এই সব চমৎকার ওই সাধু বাবার কারণেই হয়েছে। গৌরবের পরোটা খাওয়ার জন্য ওখানে ভিড় জমা হয়ে যায়। সবাই পরোটা খাওয়ার জন্য ওখানে চলে আসে। পরোটার সঙ্গে ওরা দই, সবজি, আচার সবকিছু ওরা পেয়ে যেত, আর ওরা মজা করে খেত। ওরা খুব খুশি হলো। গৌরব খুব ভালোভাবে পরোটার বিজনেস করে টাকা ইনকাম করলো। কয়েকদিনের মধ্যেই গৌরব ধনী লোক হয়ে গেল। গৌরব সবাইকে সবকিছু সত্যি বলে ফেলল যে এই চমৎকার একজন সাধুর কারণে হয়েছে, যে নাকে গৌরব ঝর্ণার পেছনে গিয়ে মুক্ত করেছিল। ওই সাধু ঝর্ণার কাছেই ধ্যানে বসে তপস্যা করতে লাগলেন। গৌরবের পাশেই দীপক নামের একজন লোক ঠেলা লাগাতো। দীপকও পরোটাই বিক্রি করত। দীপক ভাবল যে যদি ও গৌরবের মতো বরদান পেয়ে যায় তাহলে ও তাড়াতাড়ি ধনী হয়ে উঠবে। দীপক গৌরবের কাছে গেল, আর ও কথায় কথায় ওই জায়গাটার কথা জানতে পারল যেখানে ঝর্ণা ছিল। দীপক বন্দুক নিয়ে সাধুর কাছে পৌঁছল। তুমি কে আর এখানে কেন এসেছো? শোন বুড়ো, আমার নাম হলো দীপক। আমি গৌরবের পাশেই আমার ঠেলাটা লাগাই। তুই গৌরবকে বরদান দিয়ে খুব খারাপ করেছিস। তুমি ভুল ভাবছো। গৌরব একজন ভালো মানুষ আর পরিশ্রমী মানুষ। ও আমার কাছ থেকে কোনো বরদান চায়নি। আমি শুধু ওকে এই বরই দিয়েছি যে ও যেন সারা জীবন সুখে থাকতে পারে। আমার সামনে বেশি ফটর ফটর করিস না তো বুড়ো। চুপচাপ আমাকেও লাখপতি হওয়ার জন্য আশীর্বাদ দে, না হলে বন্দুকের গুলি দিয়ে তোর খুলি উড়িয়ে দেব। এইভাবে আশীর্বাদ প্রাপ্ত করা যায় না। মনে হচ্ছে তুই এইভাবে কথা শুনবি না। দীপক সাধুর গলা টিপে ধরল, আর ওর গলা টিপতে টিপতে ওকে বলল, তাড়াতাড়ি আশীর্বাদ দে, না হলে আমি তোকে প্রাণে মেরে ফেলবো। ঠিক আছে, আমি তোকে আশীর্বাদ দিচ্ছি। দীপক ফিরে আসার পর অনেক খুশি হয়ে নিজের ঠেলা লাগালো। দীপক যখন গ্রাহকদের প্লেটে পরোটা দিত তখন প্লেটে পরোটার জায়গায় সাপ চলে আসে। যতবার দীপক প্লেটে পরোটা রাখে প্রত্যেকবার পরিণাম সেটাই হচ্ছিল। লোকেরা দীপকের পরোটা একদম খাওয়া ছেড়ে দিল। এখন সমস্ত গ্রাহক গৌরবের ঠেলাতে গিয়ে খেত, আর গৌরব দেখল যে গ্রাহকদের সংখ্যা অনেক বেড়ে গেছে। তখন গৌরব দুটো চাকর রেখে একটা রেস্টুরেন্ট খুলে ফেলল, আর এইভাবে নিজের পরিশ্রম দিয়ে সততার সঙ্গে নিজের জীবন ভালো করে তুলল। মোহনলাল গ্রামের ধনী কৃষক ছিল। তার বউ গায়ত্রীর অসুখে সব জমি বেচে দিতে হয়েছিল। সেই জন্য উনি ওনার ঘরের সামনে পরোটার দোকান খুলেছিলেন, এবং খুব তাড়াতাড়ি ওনার ব্যবহার আর সুস্বাদু পরোটা গ্রামের লোকেদের খুব ভালো লেগে গেল। সুমিত্রা আর রাজু স্কুলের সামনে একটা পিৎজার দোকান হয়েছিল, যার প্রচার রেডিও, খবরের কাগজ, হ্যান্ডবিল আর পোস্টার লাগিয়ে তোড়জোড় করে করা হয়েছিল। ভাই, আমি কাল পিৎজা খেলাম, কি ভালো পিৎজা ছিল। আমি আর আমার বাবা কার পার্কিং এ পিৎজা অর্ডার করার পরে 1 ঘন্টা অপেক্ষা করেছি, তারপর আমরা পিৎজা পেয়েছি। আচ্ছা, এত ভালো খেতে পিৎজা? তা নাই তো কি, তোমাদের তো গার্ডরা ঢুকতেও দেবে না। ঢুকতে দেবে না কেন? আরে ওটা তোমাদের বাবার মতো তো ফুটপাতের পরোটার দোকান না যে যে কেউ চলে যাবে। ওই দোকানের একটা স্ট্যাটাস আছে, বড় লোকরা তাদের গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে, তারপরেই তারা পিৎজা খেতে পারে, বুঝেছো? রকির কথা শুনে সবাই হাসতে থাকে। সুমিত্রা পরোটা নিয়ে মজাটা একদম পছন্দ করেনি। রাজু যখন স্কুল থেকে বাড়ি যাচ্ছিল তখন পিৎজার দোকানে লোকের ভিড় দেখে দাঁড়িয়ে পড়ে। সুমিত্রা ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে আসে। বাবা, বাবা, আমরাও পিৎজা খেতে চাই। ঠিক আছে বাবা, খাইয়ে দেবো একদিন। এখন আমি গরম গরম আলুর পরোটা বানিয়েছি, ওটা খাও। আমি খাবো না, আমি খাবো না, আমি পিৎজাই খাবো। দেখ রাজু, পিৎজার অনেক দাম, অত টাকা আমাদের কাছে নেই যে তোমাকে পিৎজা কিনে দেব।
কিন্তু কথা দিচ্ছি যে একদিন তোমায় নিশ্চয়ই পিৎজা খাওয়াবো। না বাবা, আমার কালকেই পিৎজা চাই। যদি পিৎজা না পাই তাহলে আমি কিচ্ছু খাবো না। রাজু, জেদ করিস না, বাবা তো বলছে একদিন আমাদের পিৎজা খাওয়াতে নিয়ে যাবে। না দিদি, আমি কালকেই পিৎজা খাবো। রকি দাদা স্কুলে বলেছিল পিৎজা দারুণ খেতে হয়। আরে রাজু, ও একজন ডাক্তারের ছেলে, ওদের কাছে অনেক টাকা। চল এখন খাবার খা। পরোটা খেয়ে বাচ্চারা ঘুমিয়ে পড়ে, কিন্তু মোহনলালের চোখে ঘুম ছিল না। উনি নিজের গরিব হয়ে যাওয়াটাকে অসহায়ভাবে দেখছিলেন, যে নিজের বাচ্চাদের একটু খাওয়ার চাহিদা মেটাতে পারছেন না। ওনার চোখে জল চলে এলো। ভাবতে ভাবতে জানি না কখন উনি ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালে বাচ্চারা স্কুলে যায়। আজও পুরো স্কুলে পিৎজা নিয়ে কথা হচ্ছিল। বন্ধুরা, কাল আমার জন্মদিন, আর কাল সন্ধ্যাবেলায় আমার তরফ থেকে সবার জন্য পিৎজা পার্টি করছি। কাল রবিবার, স্কুলে ছুটি আছে। সবাই কাল সন্ধ্যাবেলায় ভালো ভালো জামাকাপড় পরে চলে এসো, ঠিক আছে? দাদা, আমিও আসবো তো। আমাকে বললে না তুমি? না, তোমরা ওখানে যেতে পারবে না। ওখানে শুধু বড় লোকরা আসে, যাদের স্ট্যাটাস আছে। তুমি শুধু পরোটা খাও। চল রাজু, ওদের পিৎজা থেকে ভালো আর সুস্বাদু আমাদের পরোটা। আরে যাও যাও, বাঁদররা কিভাবে জানবে যে আদা কেমন খেতে? স্কুলের বাইরে যে পিৎজার পোস্টার লাগানো আছে সেটাই দেখতে থাকো আর পরোটা খাও। ভেবে নিও পিৎজা খাচ্ছ। রকি, এরকম ভাবে বলতে নেই। চলো সুমিত্রা, ও তো এভাবেই কথা বলে। রাজুর ফটো দেখে পরোটা খাওয়ার কথায় সবাই হাসতে থাকে। সুমিত্রা আর রাজুর খুব খারাপ লাগে। দুজনেই বাড়ি চলে আসে। আরে রাজু, এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আসো কেন? বাবা, আসলে কথা হলো, রকির কাল জন্মদিন। ও সবাইকে নেমন্তন্ন করেছে, কিন্তু আমাদের করেনি, কারণ ওখানে সব বড় লোকরা আসবে। ব্যাস এই ব্যাপার। কাল আমি তোমাদের জন্য দারুণ আলুর পরোটা বানাবো আর আমরা পার্টি করব। আমি পরোটা খেতে চাই না, আমি শুধু পিৎজা খেতে চাই। আমার পিৎজা চাই। বাবু, আমি বললাম তো যে এখন আমার কাছে তোমাদের মাইনে দেবারও টাকা নেই। পিৎজা কোথা থেকে খাওয়াবো? এটা বলে মোহনলাল চোখে জল নিয়ে বাড়ির বাইরে পরোটার দোকানে চলে এলো। রাজু, তোমার এরকম বলা উচিত হয়নি। পিৎজা জেদ ছেড়ে দাও ভাই। যখন টাকা আসবে আমরা নিশ্চয় পিৎজা খাবো। এখনো অবধি আমাদের কাছে কি টাকা আছে? সবাই নতুন নতুন জামা কাপড় পরে, আর আমরা 2 বছর ধরে একই জামা পরি। আমরা কি কোনোদিন পিৎজা খেতে পারবো না দিদি? এরকম কথা নয় ভাই, আমরা একদিন নিশ্চয় পিৎজা খাবো। সেদিন রাতে রাজু খাবার খায়নি, পরে কেউ খাবার খায়নি। সকালে মোহনলাল উঠলো আর বাজারে চলে গেল। ফিরে এসে দেখলো রাজু তখনও ঘুমিয়ে আছে। সুমিত্রার থেকে জানতে পারলো যে রাজু এখনো রেগে আছে, আজও খাবার খায়নি। ওঠো বাবু, আজ আমি তোমাদের পরোটা পিৎজা খাওয়াবো। চলো ওঠো। বাবা, আমি বলেছি তো, যতক্ষণ না পিৎজা পাবো আমি কিচ্ছু খাবো না। মোহনলাল পরোটার মধ্যে চিজ, ফ্রুটস আর স্যালাড দিয়ে পিৎজা বানায়, কিন্তু হাজার বোঝানোর পরেও রাজু খেতে চায় না। সুমিত্রাও অনেক চেষ্টা করে রাজুকে বানানো, কিন্তু পারেই না। আজ রাতেও সবাই না খেয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে রাজুর খুব খিদে পায়। ও রান্নাঘরে গিয়ে রেখে দেওয়া পরোটা পিৎজা খেয়ে নেয়। ওর খুব ভালো লাগে আর পরোটা পিৎজা খেয়েই যায়। মোহনলাল লুকিয়ে লুকিয়ে ওর খাওয়া দেখে। সকালে উঠে মোহনলাল বাজারে চলে যায়। ফিরে এসে সুমিত্রাকে ডাকে। সুমিত্রা, ও সুমিত্রা। হ্যাঁ বাবা, আসছি। এই নে টাকা, আর স্কুল থেকে আসার সময় পিৎজা নিয়ে আসিস। বাবা, টাকা কোথা থেকে এলো? এসেছে কোথাও থেকে। আর হ্যাঁ, আমি টিফিনে পরোটা পিৎজা রেখে দিয়েছি, খেয়ে নিস মনে করে। সুমিত্রা যখন বাড়ি থেকে স্কুলের জন্য বেরোচ্ছিল তখন বাবার সাইকেল বাইরে ছিল না। বুঝতে দেরি হয়নি যে বাবা সাইকেল বিক্রি করে টাকা এনেছে। সুমিত্রা রাজু স্কুলে পৌঁছে যায়। স্কুলে কাল রকির পিৎজা পার্টি নিয়ে কথা হচ্ছিল। সবার মুখে শুধু পিৎজার কথা। টিফিনে সুমিত্রা আর রাজু পরোটা পিৎজা খাচ্ছিল। ওখানে রীতা আসে। আরে, তোমরা এটা কি খাচ্ছ? এটা আমাদের বাবা বানিয়েছে, পরোটা পিৎজা। হ্যাঁ, এই স্পেশাল ডিশ বাবা বানিয়েছে। নাও, তুমিও খাও, খুব ভালো খেতে। আরে বাহ,
দারুণ পরোটা পিৎজা বানিয়েছে তো। এটা তো দারুণ পরোটা পিৎজা। এসো সবাই দেখো পরোটা পিৎজা। কাল পাটে পিৎজা থেকেও অনেক বেশি ভালো খেতে। সুমিত্রা প্লিজ আমাকেও এক টুকরো দাও না। হ্যাঁ হ্যাঁ রকি, এই নাও। বাহ, সত্যি দারুণ খেতে এটা পরোটা পিৎজা। এরকম তো আমি জীবনেও খাইনি। শিগগিরই পুরো গ্রামে পরোটা পিৎজার কথা ছড়িয়ে পড়ল। সুমিত্রা ওর বাবাকে পরোটা পিৎজা বানানোর কথা বলল। এখন ওদের দোকানে প্রচুর ভিড় হতে শুরু করলো। পিৎজার দোকানে গ্রাহকদের সংখ্যা ক্রমশ কমতে লাগলো। পিৎজার দোকান প্রায় বন্ধ হতে যাচ্ছিল। তখনই একদিন পিৎজার দোকানের মালিক নিজে মোহনলালের কাছে এলো। মোহনলাল বাবু, আপনার পরোটা পিৎজার খুব নাম শুনেছিলাম, আজ টেস্টও করলাম। সত্যি দারুণ খেতে। তোমার হাতে তো জাদু আছে। অনেক ধন্যবাদ। কেননা আমরা দুজনে মিলে কাজ করি। আপনি আমার দোকান চালাবেন, আমি ফান্ডিং আর মার্কেটিং দেখে নেব। যা লাভ হবে অর্ধেক অর্ধেক নিয়ে নেব। মোহনলালের এই প্রপোজাল ভালো লাগলো। দুজনে মিলে একসাথে কাজ করতে লাগলো। তাই পিৎজার টেস্ট আর ভালো মার্কেটিং এর জন্য খুব শিগগিরই ওনার দোকান অনেক শহরে খুলে গেল। এখন মোহনলাল বাবু নামে পরিচিত হলো। শহরের বিরাট বড় বাংলোতে থাকতে শুরু করলো।